লেবার ইকোনমি থেকে শিফটিং করে আস্তে ক্যাপিটাল ইকোনমির দিকে চলে যাচ্ছে। কত মানুষ যে বেকার হবে তার কোনো হদিস নাই। এই দেশটা আমাদের অনেক রক্তের দামে কিনা। এখনো পর্যন্ত 24 সালে হয়তো পরিবর্তন একটা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকটা অশনি সংকেত আমাদেরকে ডাকছে। আবার অনিবার্য বিপ্লবের জন্য হয়তো আমাদেরকে দাঁড়িয়ে যেতে হতে পারে, কারণ সেই হাত বদল হয়েছে। কার্যত শোষণ মুক্ত, নিপীড়ন মুক্ত, বৈষম্য মুক্ত আমরা এই সমাজটা এখনো পাইনি। এটা পাওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন ছিল, ইয়াং জেনারেশনের মধ্যে মোরালিটি ডেভেলপ করা। আমরা দেখেছি মোরালিটি যেখান থেকে ডেভেলপ হয়, ইউনিভার্সিটি গুলোতে শিক্ষা খাতে সবচেয়ে বেশি করাপশন। যেখান থেকে মানুষ মোরালিটি শিখবে, সেই শিক্ষা ক্ষেত্রকে আমরা যখন দেখি, সিপিডি নিউজ দেয়, তারা বার্ষিক একটা প্রতিবেদনে বলে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলে, বাংলাদেশের দুর্নীতির খাতের মধ্যে সেকেন্ড লার্জেস্ট খাত হচ্ছে এডুকেশন সিস্টেম। আমরা অ্যাফ্রেড হয়ে যাই, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। এই দেশে কাদের হাতে আমরা নিরাপদ, কাদের কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করছি? আমি ইকোনমিক্স পড়েছি, আমাকে শেখানো হয়েছে ইকোনমিক্স এর মধ্যে কোনো মোরালিটি এবং ভ্যালুস এর কোনো স্থান নাই। তুমি হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করো আর কস্ট মিনিমাইজেশন করো। এজন্য তুমি যা করবা, ডাম্পিং করো অথবা যে সিস্টেমই করো না কেন, ওয়াল ইজ ওয়েল। এটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার একটা লুফলস। যে সমাজ ব্যবস্থায় মাত্র ব্যাংকের তথ্য বলে 30% মানুষের কাছেই নাকি এদেশের অধিকাংশ 90-92% সম্পদ জিম্মি হয়ে থাকে। এটা আশ্চর্যজনক বিষয়। এখানে ইয়াংদের মধ্যে সম্পদের ডিসেন্ট্রালাইজেশন নাই, এখানে ডেভেলপমেন্ট হচ্ছে না। আমাদের দেশের জনসংখ্যাকে কাজে না লাগিয়ে লেবার ইকোনমি থেকে শিফটিং করে আস্তে ক্যাপিটাল ইকোনমির দিকে চলে যাচ্ছে। কত মানুষ যে বেকার হবে তার কোনো হদিস নাই। অথচ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে এখানে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা এটা খুবই দরকার ছিল। স্বাধীনতার বিজয়ের এই যে দীর্ঘ সময় পথ পরিক্রমায় আমরা শুধু হতাশার কথাগুলো বলি, অগ্রগতি যতটুকু হয়েছে এটা দেশের জনগণের অবদান, শাসক গোষ্ঠীর অবদান আমি এখানে খুব নেহায়েত কমই দেখি। এই মানুষগুলো খাটতে শিখেছে, চেষ্টা করতে শিখেছে, বিদেশ থেকে তারা টাকা আনতে পেরেছে। এদেশে আপনারা বলবেন সবচেয়ে বড় আয়ের খাত হচ্ছে আরএমজি সেক্টর, এটা আসলে না। ইকোনমিক্স যাওয়ার পরে তারা বুঝে যে আরএমজি সেক্টর থেকে আমাদের $21 বিলিয়ন ইয়ারলি আমরা আয় করলেও এখানে হচ্ছে ক্যাপিটাল গুলো, অর্থাৎ আমি যে র ম্যাটেরিয়ালস গুলো বিদেশ থেকে আনি, আমি যে হচ্ছে জিনিসগুলো মেশিনারি গুলো আনি, এগুলো আনতেই আমার $18 বিলিয়ন আবার বিদেশেই পাচার করে দিয়ে দিতে হয় তাদেরকে। হাতে থাকে $3 বিলিয়ন, এটা দিয়ে আমাদের শ্রমিকের বেতন হয়। অথচ ডায়াসপোরারা বিদেশ থেকে যে টাকাগুলো আমাদের পাঠায়, ফর্মাল চ্যানেলে $22 বিলিয়ন, ইনফর্মাল চ্যানেলে এটা আসে আরো $20 বিলিয়ন। টোটালি 44-40 বিলিয়ন ডলারের উপরে আমাদের দেশে যে টাকাটা রেমিটেন্স হিসেবে আসছে, এটাই হচ্ছে এই দেশের প্রকৃত আয়ের সোর্স। এবং এটাই হবে, ভারত তার রেমিটেন্স দিয়ে আয় করছে, পার্শ্ববর্তী অনেক দেশগুলো আন্ডার ডেভেলপিং কান্ট্রিগুলো এগুলোকে এমফাসাইজ দিচ্ছে। এই দেশে যদি কর্মসংস্থান সৃষ্টি করতে না পারো, তাহলে যেখানে কর্মসংস্থান সৃষ্টি আছে সেখানের ব্যাপারে আমাদেরকে আরো বেশি স্কিল করে গড়ে তোলো। আমরা আরো সুদৃষ্টি কামনা করি। আমরা ট্যাক্সের যে টাকাগুলো দিচ্ছি এটা প্রপার ইউটিলাইজেশন চাই। এটা দিয়ে দুর্নীতিবাজ আর কোন শাসক এদেশে গঠিত হোক, গড়ে উঠুক, এটা আমরা চাই না। আমাদের বিজয়ের চেতনাগুলো, আমাদের এই 71 পরবর্তী 24 যেটা সংগঠিত হয়েছে, এটা অনিবার্য বাস্তবতা, এটা ছিল আমাদের রক্তের সাথে এই বিপ্লবের কথাগুলো মিশে আছে। সুতরাং বিপ্লবীদের কাছে আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমরা আহ্বান জানাতে চাই, উদাত্ত আহ্বান জানাতে চাই। আমরা নিজেদেরকে সৎ রাখবো, সততার সাথে এই বাংলাদেশকে গড়ে তুলে বিশ্ব মানচিত্রে আমরা দেখিয়ে দিব আমরা পারি ইনশাআল্লাহ। আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারা তো একচেটিয়া ক্ষমতার ম্যান্ডেট পেয়ে গিয়ে নিজেদেরকে মনে করেছে এই দেশের ভূখণ্ডের আদি নিবাসী, চেতনার ধ্বজাধারী, চেতনাকে বিক্রি করে চেতনার ফেরিওয়ালা হয়ে দীর্ঘ সময় ধরে বাকশালের মতো একটা জিনিস তারা কায়েম করলো। আবার এটা নব্য ফ্যাসিবাদ। মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, মানুষের সম্পদ একেবারে কুক্ষিগত করে ফেলেছে। ৭৬,০০০ কোটি টাকা এই দেশের একটা ব্যাংক থেকে লুটপাট করা হচ্ছে। আশ্চর্য বিষয়, $234 বিলিয়ন এখান থেকে শ্বেতপত্রের হিসেব। অ্যাজ এ স্টুডেন্ট অফ ইকোনমিক্স, শ্বেতপত্রের হিসেবের বাইরেও অনেক হিসেব আছে। এই হিসেব কিতাবগুলো ক্যালকুলেশন করলে এটা $300-350 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এত টাকা আমাদের এই দেশ থেকে লুটপাট করছে মাত্র 15 বছরের ব্যবধানে। এই দেশের মাথাপিছু আয় এখনো $3,000 এটা শুভঙ্করের ফাঁকি। গিনি কোএফিসিয়েন্টের হিসাব করলে এখানে আমাদের মাথাপিছু আয়ের মধ্যে ডিসপারশনটা, ইনকাম লেভেলে ডিসপারশন অনেক বেশি। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পালন করছি 2006 থেকে 2030 সাল পর্যন্ত। যুব শ্রেণীর সংখ্যা বাংলাদেশে এখন বেশি, আর কিছুদিনের ব্যবধানে অর্থাৎ 2030 সালে এই দেশে 70% থাকবে কর্মক্ষম মানুষ এবং যুবক শ্রেণী, অথচ তাদের ট্রেন আপের ব্যবস্থা করা হয়নি। ডায়াসপোরাদের মধ্যে অভিজ্ঞতার অভাব, তারা হচ্ছে গাড়ি পোষার জন্য বিদেশে যাচ্ছে।
তাদেরকে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে না, দক্ষ বানানো হচ্ছে না, কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে না। কালচারাল হিজিমনি দিয়ে এদেশের মধ্যে সুস্পষ্ট দুইটা ফ্র্যাগমেন্টেশন, ডিফারেন্সিয়েশন তৈরি করে রাখা হয়েছে। এদেশের মানুষের মধ্যে ইতিহাস বিকৃত করে একটা নোংরা ইতিহাসে একটা প্রচলন চালু করা হয়েছে। মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে ক্যাম্পাসগুলোকে। কারণ মাদক এবং নারী নিয়ে যদি ক্যাম্পাসের যুব সমাজগুলো পড়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কথা বলার লোক আর তারা দেখবে না। সুতরাং তারা একচেটিয়ায় এই দেশকে যুগের পর যুগ শাসন করবে, এটা তারা মনে করে নিয়েছে।